সাইমন রিয়াদকে টেনে নিয়ে নিচে এসে সবার সামনে এক প্রচণ্ড ধাক্কায় মেঝেতে ছুঁড়ে ফেলল। ধাম শব্দে পুরো হলঘর মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। অতিথিরা, আত্মীয় স্বজন যারা এখনো শকে ডুবেছিল, সবাই হঠাৎ চোখ বড় করে তাকিয়ে রইল। বাতাস জমে গেল, চারপাশে নিস্তব্ধতা। শুধু রিয়াদের গোঙানি আর সাইমনের তীব্র শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। শিরিন করিম ছেলের অবস্থা দেখে মুহূর্তের জন্য যেন নিথর হয়ে গেলেন। চোখের সামনে রিয়াদের সারা শরীর রক্তে ভিজে আছে, বুক কেঁপে উঠল। এক চিৎকার দিয়ে তিনি দৌড়ে গেলেন ছেলের দিকে। হাঁটু গেড়ে বসে রিয়াদের মাথাটা নিজের কোলের উপর তুলে নিলেন। তার হাত কাঁপছে, কণ্ঠ ভেঙে যাচ্ছে। রিয়াদ, আব্বুরে, চোখ খোল, কিছু বল। ক্রমাগত কান্নায় তার কণ্ঠ গলগল করে বেরোচ্ছে। চারপাশ নিস্তব্ধ, শুধু শিরিনার বুকফাটা আর্তনাদ প্রতিধ্বনি হয়ে ছড়িয়ে পড়ছে। এহসান করিম আর রাহুলও ছুটে গেলেন ওর কাছে। দুজনেই হাঁপাচ্ছেন, নিঃশ্বাস ভারী। রাহুল রিয়াদের রক্তাক্ত শরীর দেখে দাঁত চেপে ধরল, চোখ জ্বলজ্বল করছে ক্রোধে। মুহূর্তে উঠে দাঁড়িয়ে এক ঝটকায় গিয়ে সাইমনের মুখে ঘুষি বসিয়ে দিল, ধড়াস। সাইমনের মুখ পাশে ঘুরে গেল, ঠোঁট থেকে রক্ত বেরিয়ে এলো, কিন্তু রাহুল আরেকটা ঘুষি মারার আগেই বজ্রের মতো শক্ত হাতে সাইমন ওর হাত চেপে ধরল। শ্বাস ভারী, চোখ লাল, কণ্ঠে বরফের মতো ঠান্ডা হুমকি ছুড়ে দিল, আজ তুমি যেই ভুলই করো না কেন সেটা তুমি করেছই, কিন্তু পরের বার আমার ওপর হাত তোলার সাহস করার আগে দুবার ভেবে নিও। রাহুলের চোখে ক্রোধ দাউ দাউ করে জ্বলছে, বুক ওঠানামা করছে, কপালে ঘাম। সাইমনের দৃঢ় দৃষ্টি আর তার দম বন্ধ করা কথাগুলো বাতাসে যেন কাঁপন ধরিয়ে দিল। এহসান করিম এই দৃশ্য দেখে আর ধরে রাখতে পারলেন না নিজেকে। তিনি রিয়াদের পাশে বসা থেকে দাঁড়িয়ে উঠলেন। তার মুখ লাল হয়ে উঠেছে রাগে, চোখে রক্ত চেপে উঠেছে, বুকের ভেতর থেকে গজরানো কণ্ঠ বেরিয়ে এলো, আমার ছেলের গায়ে হাত তোলার সাহস তোমার কিভাবে হলো? হলঘরে তীব্র নিস্তব্ধতা। শিরিনার কান্না, রিয়াদের তীক্ষ্ণ গোঙানি আর সাইমনের বুক থেকে বেরোনো গর্জন, সব মিলিয়ে পরিবেশটা মুহূর্তেই আরও ভারী হয়ে গেল। চারদিক নিস্তব্ধ, মুহূর্তের জন্য যেন সময় থমকে গেছে। সবার চোখ এখন একই দিকে, সাইমন, এহসান করিম আর রাহুলের সেই বিস্ফোরক সংঘর্ষের দিকে। আফিয়া বেগম মুখে হাত চাপা দিয়ে তাকালেন সাইমনের দিকে, চোখ ভরা বিস্ময় আর আতঙ্কে তার ঠোঁট কেঁপে উঠছে। পাশে দাঁড়িয়ে থাকা ইমা বেগম আর বিলকিসারা একে অপরের দিকে তাকিয়ে স্তব্ধ, কিছু বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে। হলঘরের অন্য পাশে রিদওয়ান, আবির, সাইফান, রুহি, জারিন আর রিশা সবাই একসাথে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। তাদের চোখে বিস্ময়, অবিশ্বাস। কয়েক মুহূর্ত আগে পর্যন্ত পরিবেশ ছিল উৎসবের আবহ, আর এখন যেন যুদ্ধক্ষেত্র। রুশনা দ্রুত রাহিল আর ছোট মিষ্টিকে নিয়ে সরে গেল পাশের দিকে। শিশুদের এমন দৃশ্যের মধ্যে রাখা যায় না, এটা ও ভালোভাবেই জানে। তার হাত কাঁপছে, কিন্তু দৃঢ়ভাবে বাচ্চাদের বুকের সাথে জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছে ঘরের দিকে। ঠিক সেই মুহূর্তে রিদওয়ান অবিশ্বাসে ভরা স্বরে বলে উঠল, এই দা ভাই, এই বেয়াদবটার এই হাল করলো কেড়ে? তার কণ্ঠে বিস্ময় আর অস্বস্তির মিশেল। রিশা ঠোঁট কামড়ে হালকা বিদ্রূপ করে বলল, ঠিক আছে, বেয়াদবটার খুব চুলকানি উঠেছিল, তাই ভাইয়া মনে হয় ধরে চুলকানির মলম দিয়ে দিয়েছে। চুলকানি অল্প থাকতে থাকতে মলম দিয়ে দেওয়া উচিত, না হলে এটা একসময় চুলকাতে চুলকাতে ঘাতে পরিণত হয়। কথাটা বলে সে মুখ নামিয়ে ফেলল, কিন্তু চোখের কোণে স্পষ্ট আতঙ্ক। এই সময় হঠাৎ জারিন চারপাশে তাকিয়ে ভ্রুকুঁচকে উঠে বলল, ওয়েট, নাফিসা কোথায়? মুহূর্তেই সবাই যেন চমকে উঠল, একসাথে অনেকগুলো কণ্ঠ মিশে গেল, হ্যাঁ তাই তো, নাফিসা কোথায়? চারপাশে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। চোখের দৃষ্টি বারবার সিঁড়ির কোণ আর দরজার দিকে ঘুরছে। নিঃশ্বাসের শব্দ আরো ভারী, যেন বাতাসে অস্থিরতা ছড়িয়ে পড়ছে। সাইফান এ সময় দাঁত চেপে কণ্ঠ উঁচু করে বলল, বিষয়টা কি? তোরা ছোটুকে খুঁজছিস কেন? ওর সাথে রিয়াদের কি সম্পর্ক? আসল কারণটা বল। তার কণ্ঠে ছিল এক ধরনের তীক্ষ্ণ সন্দেহ। আবির ততক্ষণে আরো বেশি উত্তেজিত হয়ে গেছে, বুক ওঠানামা করছে দ্রুততর ছন্দে। সে বলে উঠল, হ্যাঁ, নাফিসার সাথে রিয়াদের কানেকশন কোথা থেকে আসছে? এই রহস্য কি? রুহি এবার ওদের তিনজনের দিকে আঙ্গুল তুলে দাঁত চেপে বলল, এই তোরা কি লুকাচ্ছিস বল তো? তোরা আগেই সব জানিস তাই না? কি হয়েছে সব বল। বাতাসে যেন হিস হিস আওয়াজ জমে উঠল, একটা টান টান উত্তেজনা সবার ভেতর ছড়িয়ে পড়ল। হঠাৎ সিঁড়ির কাছে দাঁড়ানো একটা পরিচিত ছায়া চোখে পড়ল, ওই তো নাফিসা।
সবাই একসাথে তাকালো। সিঁড়ির ধাপে দাঁড়িয়ে আছে নাফিসা, চুল এলোমেলো, শাড়ি অগোছালো, মুখ ফ্যাকাশে, তার বুক ওঠানামা করছে দ্রুত, চোখে লজ্জা, ভয় আর অসহায়তার মিশ্রণ। দৃশ্যটা দেখে সবাই মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। তারপর হঠাৎ ভাঙা স্রোতের মতো সবাই দৌড়ে গেল ওর দিকে। আবির সামনে এগিয়ে এসে একবার গলা শুকিয়ে ঢোক গিলল। মনে মনে শুধু প্রার্থনা করছে, না, যা ভাবছি তা যেন না হয়, তা যেন না হয়। নাফিসার দিকে এক একজন এক একভাবে প্রশ্ন ছুড়ে দিচ্ছে। তোর এই অবস্থা কেন? কি হয়েছে? দাভাই রেগে গেছে কেন? তুই এতক্ষণ কোথায় ছিলি? শব্দের ঝড় যেন নাফিসার চারপাশে ঘিরে ধরল। ঠিক তখনই ভিড় ঠেলে এগিয়ে এলেন মাহবুব রশিদ ও মঈন রশিদ। মঈন রশিদ এগিয়ে গিয়ে দৃঢ় হাতে সাইমনের কাঁধে হাত রাখলেন। বুকের ভেতর থেকে ভারী নিঃশ্বাস বেরিয়ে আসছে তার। মাহবুব রশিদ স্থির দৃষ্টিতে তাকালেন সাইমনের চোখের দিকে। চারপাশের কোলাহল যেন মুহূর্তেই থেমে গেল। কণ্ঠে শান্ত স্বর, কিন্তু ভেতরে স্পষ্ট ঝড়। ওকে মারার কারণ কি? একটা প্রশ্ন, কিন্তু তার ভারী ওজন যেন চারপাশের বাতাসকেও জমাট বেঁধে দিল। এহসান করিম দাঁত চেপে চোখে রক্ত উঠে গর্জে উঠলেন। তার কণ্ঠ যেন বজ্রপাতের মতো কেঁপে উঠল চারপাশে। মাহবুব, তোর ছেলে আমার ছেলেকে মেরে আধমরা করে ফেলেছে, রক্তাক্ত করেছে, আর তুই শান্তভাবে দাঁড়িয়ে তোর ছেলেকে প্রশ্ন করছিস কেন মারলো? এইটা কি ন্যায়? তার বুক ওঠানামা করছে দ্রুত ছন্দে। শিরার ভেতর রক্ত যেন ছুটছে। চারপাশে উপস্থিত সবাই এহসানের রাগে থমকে গেল। মাহবুব রশিদ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন এহসানের চোখে। চারপাশের উত্তেজিত কোলাহল যেন মুহূর্তেই থেমে গেল। তার ঠোঁটে শান্ত অথচ দৃঢ় শব্দ ভেসে এলো। আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি এহসান। সে কোনো কারণ ছাড়া কাউকে আঘাত করে না। এমনকি কারো খারাপ লাগবে এমন কথা বলাটাও তার স্বভাবে নেই। নিশ্চয়ই রিয়াদ এমন কিছু করেছে যার শাস্তি হিসেবে আমার ছেলে তাকে এই অবস্থায় এনেছে। কথাগুলো যেন ধারালো অস্ত্রের মতো নীরবতা ভেদ করে বেরিয়ে এলো। সাইমন নিঃশব্দে বাবার দিকে তাকালো। চোখে এক অদ্ভুত ঝড়, কিন্তু ঠোঁটে কোনো শব্দ নেই। এহসান করিম এবার পুরোপুরি তেতে উঠলেন। হাত কাঁপছে ক্রোধে। তিনি চিৎকার করে উঠলেন, কি এমন অন্যায় করলো তাই বলে আমার ছেলেকে মেরে আধমরা করে দেবে? এইটা নাকি তোর ন্যায় বিচার? মাহবুবের দৃষ্টি এহসানের চোখে গেথে রইল। শান্ত কণ্ঠে জবাব দিলেন, সেটা তোর ছেলেকে জিজ্ঞেস করে এহসান। আমি আমার ছেলেকে ভালোভাবে চিনি। তারপর সাইমনের দিকে ঘুরে দাঁড়ালেন। গলায় দৃঢ়তার সাথে বললেন, ঠিক কি হয়েছে খুলে বলো। তুমি একজন আইনের লোক। তোমার কাজ ছিল শান্ত মাথায় সমাধান করা, এভাবে মারামারি নয়। হল ঘরের বাতাস যেন জমাট বেঁধে গেল। সবার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সবাই সাইমনের দিকে তাকালো আসল কাহিনী জানার জন্য। সাইমনের চোখ রিয়াদের দিকে গেল। আগুনের মতো লাল চোখে সে চিৎকার করে উঠল। গলায় কাঁপা কাঁপা শব্দ ছুটে এলো, ওই হারামজাদা আমার পিচ্চি পুতুলকে ছোঁয়ার দুঃসাহস করেছে। ওই অভিশপ্ত নোংরা শয়তান ওর গায়ে হাত দিয়েছে। ওকে আমি আজ এখানেই মেরে ফেলবো, এখনই। শব্দগুলো বজ্রের মতো প্রতিধ্বনিত হলো চারপাশে। সাইমন হঠাৎ ঝাঁপিয়ে পড়ল রিয়াদের দিকে। চোখে খুনের আগুন, চারপাশে হাহাকার। মঈন রশিদ আর সাইফান দৌড়ে গিয়ে দুই দিক থেকে সাইমনকে চেপে ধরল। ওর বিশাল দেহকে নিয়ন্ত্রণ করা যেন অসম্ভব হয়ে উঠল। ওর ভিতর মনে হচ্ছে কিছু ভর করেছে। দুইজন মিলে হিমশিম খাচ্ছে সামলাতে। দুজনের হাত কাঁপছে, বুক দপদপ করছে তীব্র চাপে। মাহবুব রশিদ ভ্রু কুঁচকে সাইমনের দিকে তাকালেন। কণ্ঠ ভারী হয়ে উঠল, পিচ্চি পুতুলকে? কথাটা শোনামাত্রই নিস্তব্ধ ভিড়ের মধ্য থেকে রিশা এক পা এগিয়ে এলো। গলায় কাঁপা কাঁপা স্বর, কিন্তু দৃঢ়তাও আছে। বড় আব্বু, পিচ্চি পুতুলটা নাফিসা। রিয়াদ 4 বছর ধরে নাফিসার পেছনে লেগেছিল। সব সময় বিরক্ত করত, কিন্তু এবার তো সীমা ছাড়িয়ে গেছে। নাফিসার সাথে জোর করে রেপ করার চেষ্টা করছিল। দা ভাই সময় মতো না এলে। তার গলা ভারী হয়ে এলো, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তবু দাঁতে দাঁত চেপে শেষ কথাটা ছুড়ে দিল, এটা স্বাভাবিকই তো ভাইয়ার এভাবে রিয়াক্ট করা। ওই শয়তানটার সাথে এমন না করলে আর কিভাবে শিক্ষা হতো? কথাটা ভিড়ের মধ্যে গর্জনের মতো বাজলো। অনেকেই বিস্ময়ে স্তব্ধ। আফিয়া বেগম দাঁড়ানো অবস্থায় কেঁপে উঠলেন। মনে হলো পায়ের নিচে মাটি সরে গেল। দৌড়ে গিয়ে নাফিসাকে বুকে জড়িয়ে ধরলেন। দুই হাতে মুখ ধরে বারবার চুমু দিচ্ছেন। বুক ভেঙে যাচ্ছে কান্নায়। মা, আমার মা, তোকে আমি সামলাতে পারলাম না, তোকে আমি আগলে রাখতে পারলাম না। আমি কি তবে তোর মা হয়ে উঠতে পারিনি? আমাকে ক্ষমা করে দে মামুনি। অশ্রু টপ টপ করে পড়ছে আফিয়ার চোখ থেকে। নাফিসা হঠাৎ বুক ভেঙে কেঁদে উঠল। কাঁপা কণ্ঠে আঁকড়ে ধরল, মামুনি।
হলঘরের নিস্তব্ধতা এবার কান্নার শব্দে ভরে উঠল। কিন্তু এহসান করিম আবার দাঁড়িয়ে উঠলেন, চোখ লাল, কণ্ঠ গর্জে উঠল। আমি মানি না, আমার ছেলে এরকম না। আমি আমার ছেলেকে চিনি, নিশ্চয়ই ওই মেয়ের কোনো দোষ আছে। রাহুল চুপ করে দাঁড়িয়ে আছে, ওর বিশ্বাস হচ্ছে না রিয়াদ এমন কিছু করতে পারে। শিরিনা করিমও এবার ছেলের মাথা কোলেতে নিয়ে কান্না ভেজা স্বরে যোগ দিলেন। হ্যাঁ, ঠিকই বলছো, আমার ছেলে কখনো এ কাজ করতে পারে না। এই মেয়েই সব দোষের গোড়া। আমার ছেলেকে ফাঁসিয়েছে আমার রিয়াদ। ছেলের বুকের উপর হাত বুলিয়ে দিচ্ছে আর বলছেন, তার কণ্ঠ ফেটে যাচ্ছে, চোখ রক্তাক্ত হয়ে উঠছে কান্না আর রাগে। এই মুহূর্তে সুযোগ পেয়ে সাবিয়া খালেদ এগিয়ে এলো। অনেকক্ষণ ধরে সে চুপচাপ ছিল, এবার দাঁড়িয়ে কণ্ঠ উঁচু করে বলল, তোমরা সবাই আগে থেকেই জানো এসব মেয়েরা, এরা বড়লোকের ছেলেদের উস্কানি দেয়, পরে যখন কিছু হয় তখন নিজেদের নির্দোষ সাজায়, সবই ধান্দা। নাফিসা অপমানে মাথা নিচু করে ফেলল, চোখ দিয়ে ক্রমাগত পানি গড়াতে শুরু করলো। কথা শেষ হওয়ার আগে আফিয়া বেগম চোখে আগুন নিয়ে গর্জে উঠলেন, এক হাতে নাফিসাকে জড়িয়ে ধরে দাঁত চেপে বললেন, আর একটা কথা বললে আমি ভুলে যাব তুমি কে সাবিহা। সাবিহার মুখ থমকে গেল। শিরিনা আবার কেঁদে উঠল, আমার ছেলেকে ফাঁসাচ্ছে ওই মেয়েই দোষী, সব ওর জন্য হয়েছে। শব্দগুলো পরিবেশ আরো ভারী করে তুলল। সাইমন এতক্ষণ দাঁত চেপে সবার কথা শুনছিল, হঠাৎ নিজের রাগ আর থামাতে পারল না। বজ্রের মতো গর্জন দিয়ে বিশাল কাচের ডাইনিং টেবিলটা দুহাত দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। ধাম শব্দে টেবিল চূর্ণ বিচূর্ণ হয়ে কাচের টুকরো ছড়িয়ে গেল চারপাশে। আতঙ্কে সবাই একসাথে চিৎকার করে উঠল। শব্দের অভিঘাতে অতিথিরা কান চেপে ধরল। সাবিয়া খালেদ টেবিলের কাছেই দাঁড়িয়ে ছিল, কাচের বড় বড় টুকরো তার পায়ের কাছে এসে পড়তেই সে ভয়ে লাফিয়ে উঠল। চারপাশ মুহূর্তেই নিস্তব্ধ, নিঃশ্বাস বন্ধ হয়ে এলো সবার। সাইমন বজ্রকণ্ঠে গর্জে উঠল, আর একটা বাজে কথা বললেই আমি শপথ করে বলছি তুমি আমার সবচেয়ে ভয়ঙ্কর রূপটা দেখবে। তার কণ্ঠে এমন ঠান্ডা হুমকি ছিল যে পুরো হলঘরের বাতাস জমে গেল। কেউ সাহস পেল না আর কিছু বলার। তারপর সে তীক্ষ্ণ চোখে তাকালো নাফিসার দিকে, গলা চিরে বেরিয়ে এলো ধমক, উপরে যাও এখনই। শব্দটা বজ্রপাতের মতো আঘাত করলো নাফিসার বুকে। সে চমকে উঠল, চোখ ভিজে উঠল, কাঁপতে কাঁপতে আফিয়াকে ছেড়ে দৌড়ে গেল সিঁড়ির দিকে। রুহি, রিশা, জারিন, আফিয়া বেগম, ইমা বেগম আর বিলকিসারা ছুটে গেল তার পিছনে। সিঁড়ি বেয়ে ওঠার শব্দে পরিবেশটা আরো ভয়ঙ্কর নিস্তব্ধ হয়ে উঠল। হলঘরে রয়ে গেল শুধু ভাঙা কাচের গর্জন, রক্তের গন্ধ আর দম বন্ধ করা উত্তেজনা। তাহমিদ ইকবাল এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলেন, চোখে দৃঢ়তা, মুখে শীতলতা। সবাই অবিশ্বাস আর উত্তেজনায় চুপচাপ। অবশেষে তিনি ধীরে ধীরে এগিয়ে এসে সাইমনের কাঁধে শক্ত হাতে হাত রাখলেন। কুল ডাউন মাই বয়, শান্ত হও আমার ছেলে, তিনি বললেন, কণ্ঠে স্থিরতা কিন্তু চোখে সম্পূর্ণ সাহস ও বোঝাপড়া। তারপর তিনি চারপাশের দিকে তাকালেন, সবাই তাকিয়ে আছে, নিঃশ্বাস থমকে গেছে। সে শান্ত কণ্ঠে বললেন, আমি মনে করি এই বিষয়টি পরিবারের মধ্যে সমাধান করা উচিত। বাকি সব কাজ আইন অনুসারে যথাযথ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে হবে। অতিথিরা একে অপরের দিকে চাওয়াচাই করতে লাগলো, চোখে অদ্ভুত অস্থিরতা, কিছুটা লজ্জা, কিছুটা অবাক ভাব। মুহূর্তেই পরিবেশ শান্ত হলেও ভারী হয়ে গেছে। মাহবুব রশিদ ধীরে ধীরে ধ্যান দিয়ে সবার দিকে তাকালেন। তার কণ্ঠে মৃদু শান্ত স্বর, কিন্তু প্রত্যেক কথায় শোভা পাচ্ছিল শক্তি। মাফ করবেন, আমরা কেউই বুঝিনি এমন পরিস্থিতি তৈরি হবে। আজকের জন্য এঙ্গেজমেন্ট সম্ভব নয়। আপনাদের কাছে আমরা আবারও অসংখ্য দুঃখিত। আশা করি সবাই আমাদের ভুল বুঝবেন না। মঈন রশিদ আর সাইফান অতিথিদের সাথে কথা বলল। একে একে অতিথিরা চলে যেতে লাগলো। পরিবেশ এখন কিছুটা শান্ত, তবে নিঃশ্বাসে এখনো উত্তেজনার ছাপ। হল ঘরে রয়ে গেল কেবল এহসান করিমের পরিবার এবং তাহমিদ ইকবাল, রাজীব ও রাশিদের ঘরের সদস্য। তাহমিদ ইকবাল রাজীবের দিকে তাকিয়ে বললেন, রাজীব, দ্রুত অ্যাম্বুলেন্স ডাকো, বাকি কাজ আইন অনুযায়ী হবে। এহসান করিম রেগে গর্জে উঠলেন, চোখ লাল হয়ে, মুখে উত্তেজনা। কি হচ্ছে? বিনা কারণে আমার ছেলেকে মারার পর রেপের দোষ দিয়ে এখন জেলে নিয়ে যাওয়া? আমি সবকিছু নিজে দেখব, কাউকে ছাড়বো না। মাহবুব, যা করলি ভালো করলি না, বন্ধু বলে ছাড়বো না। এই অপমানের সুদে আসলে আমি পূরণ করব। মাহবুব রশিদের মুখে মুচকি হাসি। এহসান, তুই ভালো করে জানিস আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করি না। এত বছরের রাজনীতি ক্যারিয়ারে নিজের দলকে টিকিয়ে রেখেছি। ন্যায়ের দিকে আমার বিশ্বাস সব সময় অটল। রাজনীতি মানে জঘন্য কিছু করা নয়। নিজেকে সবসময় অন্যায়ের দিক থেকে দূরে রাখার চেষ্টা করেছি। তুই আমাকে ধমকাচ্ছিস, মনে রাখিস কাকে ধমকাচ্ছিস সেটা মাথায় রেখে কথা বলবি।
এহসান ততক্ষণে আরও তেতে উঠল, কণ্ঠ ঝাঁঝালো। আমার ছেলের সাথে তোদের বাড়ির মেয়ের বিয়ে আমি ভেঙে দিলাম এখন এই মুহূর্তে। মাহবুব রশিদ শব্দ করে হেসে বললেন, তুই ভাঙবি কি? অনেক আগেই সব শেষ করে দিয়েছি। তুই বললেও কি না বললেও কি, গেট আউট। এই বাড়ির ত্রিসীমানায় যেন কাউকে না দেখি তোদের। রাজীব ফোন দিয়ে অ্যাম্বুলেন্সকে ডাকলো। তার টিম এসে রিয়াদকে নিয়ে হসপিটালে যাওয়ার ব্যবস্থা করলো। করিম পরিবারের বাকি সদস্যরা রিয়াদের দিকে এগোতে লাগলো। যাওয়ার আগে এহসান করিম আবার দৃঢ়ভাবে শাসালেন, দেখে নেব, কাউকে ছাড়বো না। সাইমান এখনো চুপচাপ দাঁড়িয়ে। তাহমিদ ইকবাল ধীরে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলো। তোমার উপর আমি চিরকাল প্রাউড ছিলাম মাই বয়। তারপর আবার বললেন, যাই হোক, ভেবেচিন্তে কাজ করো, মাথা ঠান্ডা রাখো, কয়দিন ছুটি নাও। এখন আমি আসি। মাহবুব রশিদ এবং মঈন রশিদের কাছ থেকে বিদায় নিয়ে তাহমিদ ইকবাল ও রাজীব ধীরে ধীরে চলে গেলেন। হলঘরের বাতাস এখন শান্ত, কেবল নিঃশ্বাসে চাপা ভাঙা কাচের শব্দের স্মৃতি এবং একটা দীর্ঘ মুহূর্তের উত্তেজনা এখনও ধীরে ধীরে কমছে। চারপাশে অবশিষ্ট সবাই একত্র হয়ে দাঁড়িয়েছে, চোখে অস্থিরতা, হৃদয়ে শান্তি, কিন্তু একরকম শান্তি এসেছে অন্তত তৎক্ষণাৎ।